সেজেগুজে এসির মধ্যে বসে থাকেন, আসলে কি এতটা সহজ? আপনি যখন হট সিটে বসবেন তখন আপনি এর ভারটা বুঝতে পারবেন। সংবাদ উপস্থাপকদের অনেকেই মডেলিং করছেন, টিকটক করছেন, আরো অনেক কিছু করছেন, আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? কেউ যদি আসলে সংবাদ উপস্থাপনার পাশাপাশি সেটাকে পেশা হিসেবে নেয়, নিজেকে মডেলিংয়ে বা নিজেকে অন্য অন্য ক্ষেত্রে গড়ে তোলার জন্য, তাহলে সেটা ডিফারেন্ট। কিন্তু সংবাদ উপস্থাপনাকে ব্যবহার করে আমার মনে হয় না যে আসলে বিভিন্ন সেক্টরে এগুলোকে ইউজ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত কোনো রকম অনিরাপদ পরিবেশ পাইনি। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মেইন স্ট্রিম যেসব চ্যানেল রয়েছে সেখানে নারীদের কাজ করার কোনো প্রতিবন্ধকতা নেই। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন পরিচিত মুখ, যাদের আমরা টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখে থাকি। দুজন সিনিয়র সংবাদ উপস্থাপক আমাদের মাঝে আছেন। ফারজানা তানি, তিনি RTV-তে সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন এবং পাশাপাশি তিনি সংবাদ উপস্থাপকদের সংগঠন NB এর সমাজ কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাদিরা আশরাফ, তিনি বাংলা ভিশনে সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন এবং সংবাদ উপস্থাপকদের সংগঠন NB এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফারজানা তানি এবং নাদিরা আশরাফ, চ্যানেল 24 স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এই আয়োজনটা একটু ঘরোয়া পরিবেশে গল্প করে থাকি। আমরা অনেক বিষয়ে কথা বলবো, NB নিয়ে কথা বলবো, আপনাদের সংবাদ উপস্থাপনা নিয়ে কথা বলবো এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো। আমি নাদিরা আশরাফকে দিয়ে শুরু করতে চাই। আপনি যখন সংবাদ উপস্থাপক হয়েছিলেন আজ থেকে 16 বছর আগে, শুরুটা কেমন ছিল? তমাল, অনেক ধন্যবাদ। প্রথমেই আসলে ধন্যবাদ চ্যানেল 24-কে এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে 16 বছর আগে নিউজ প্রেজেন্টেশনের প্ল্যাটফর্মটা এত কিন্তু সহজ ছিল না। সহজ এ কারণেই বলছি কারণ এখন আসলে অনেক রকম স্কোপ রয়েছে, সুযোগ রয়েছে, অনেক ওয়ে অফ লাইন রয়েছে, যেটা ওই সময় ছিল না। আমাদের সময় আসলে মূল লক্ষ্যই ছিল আমাদের বাচনভঙ্গি, উপস্থাপন, বলার ধরন এটা যেন ডিফারেন্ট থাকে, অন্যরকম থাকে। তানিও বলতে পারবে, আপনিও বলতে পারবেন, সেই সময়টা আসলে এখনকার সাথে মিলানো যায় না। তো আমাদের আসলে বেসিকটা, আমার যেটা মনে হয় আমার প্রস্তুতিটা ওখান থেকে এসেছে, যেহেতু আমি দীর্ঘদিন আবৃত্তির সাথে জড়িত, কণ্ঠ চর্চার সাথে জড়িত, প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ ভাষার প্র্যাকটিসের সঙ্গে জড়িত। এই কারণেই হয়তোবা আমার শুরুটা ওভাবে করতে পেরেছিলাম। তো আমাদের সময় আসলে 16 বছর আগে সেই সময় এগুলোকে আসলে গুরুত্ব দেওয়া হতো, এগুলোর প্রাধান্য থেকেই আসলে নিউজ প্রেজেন্টেশনের শুরু। আর মূল একটা বিষয় আসলে তমাল আপনাকে আমি বলি, যেটা হচ্ছে আমার আসলে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। তো ওখান থেকেই আসলে আমার ইচ্ছাটা শুরু হয়েছে। তো সেখান থেকেই আসলে আমি মনে করি আমার প্রেজেন্টেশনের পথ চলা শুরু। ধন্যবাদ আপনাকে। একই প্রশ্ন আমি ফারজানা তানিকে করতে চাই। ফারজানা তানি, আপনি তো 20 বছর আগে শুরু করেন। 20 বছর মানে অনেক বেশি সময়। 20 বছর আগে কিভাবে আপনার মনে হলো যে আপনাকে এই সংবাদ উপস্থাপনায় আসতে হবে? আসলে নাদিরা আপা যেটি বলেছেন যে আমাদের সময় আসলে এত সুযোগ ছিল না, এত বেশি ইনস্টিটিউট, অনলাইনে এত সুযোগ বা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া এই জিনিসগুলো। এখন আমরা জানি যে ঢাকার বাইরে বসেও অনেকে ক্লাস করার সুযোগ পাচ্ছে বা সার্কুলারগুলো পাচ্ছে। এখন অনেক টেলিভিশন চ্যানেল যারা কয়েকদিন পরপরই লোক নিচ্ছে। আমাদের সময় কিন্তু হাতে গোনা কয়েকটি টেলিভিশন চ্যানেল ছিল এবং আমরা সার্কুলারও কিন্তু সেভাবে এরকম ফেসবুকেও পেতাম না, অনলাইনেও পেতাম না। তো আমরা যেটি হতো, দেখা যেত যে আমরা ভিতরে ভিতরে চেষ্টা করতাম, সিভি দিয়ে রাখতাম বা যোগাযোগ করতাম, সেভাবে আমাদেরকে আসলে নিয়োগ দেওয়া হতো। তো প্রথমত আমাদের ওই চর্চাটা ছিল। আমিও আবৃত্তির সাথে জড়িত ছিলাম ছোটোবেলা থেকে। উদীচির সাথে আমি বেশ কিছুদিন যুক্ত ছিলাম, মঞ্চ উপস্থাপনায় কাজ করতাম, আবৃত্তি করতাম। তো সেভাবেই আসলে আমার এই অঙ্গনে পথ চলা শুরু। তারপরে যখন আমার ছোটোবেলায় আমার বাবা যখন BBC বাংলায় সকালবেলা সংবাদ শুনতেন, আমার কাছে কেন যেন মনে হতো যে যদি কখনো আমি এরকমভাবে সংবাদ পড়তে পারতাম। খুব যে ইচ্ছে ছিল যে না এরকমই হতে হবে আমাকে, তা নয়, কিন্তু সুপ্ত একটি বাসনা তখন হয়তো বা ছিল। তারপরে যখন আমি অনার্সে পড়ি তখন একটা সুযোগ আসলো, তখন একটা টেলিভিশন চ্যানেল ওরা ঢাকা থেকে রেকর্ড করে আমেরিকা থেকে সেটিকে প্রচার করতো, সেখানে আমার কাজ করার সুযোগ হলো। এভাবে আসলে পথ চলা শুরু।
একটা জিনিস খেয়াল করেছেন, আপনারা দুজন আবৃত্তি সংগঠন থেকে আসা এবং আমিও কিন্তু আবৃত্তি সংগঠন থেকে আসা, এবং আমরা তিনজনে কিন্তু আবৃত্তি সংগঠন থেকে এসে সংবাদ উপস্থাপক হয়েছে। তিনজনের একটা বিশাল মিল আছে কিন্তু আমাদের। না, এবং আমি আরেকটু যুক্ত করি, আমাদের সময়ের যারা আসলে এই অঙ্গনে এখনো আছেন, একটু খেয়াল করলে দেখবেন সবাই কোনো না কোনো ভাবে এই ধরনের অঙ্গন থেকে আসা। হ্যাঁ, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ছোটবেলা থেকেই আসলে এই চর্চার ভিতর দিয়ে আসা, এরকম আমাদের যে সময়টা প্রায় 10-12 বছর ধরে আমরা যারা আসলে কাজ করছি। এবং আমি একটা জিনিস যুক্ত করি, আসলে আপনি বোধহয় এসটিভি ইউএসএ খবর পড়তেন, ওখানে আমি একটা ডেইলি প্রোগ্রাম করতাম, সেখানেও আসলে প্রোগ্রাম করা হতো, বাট এটা বাংলাদেশ থেকে বোধহয় রেকর্ড করে ওখানে ট্রান্সলেট হতো। হ্যাঁ, তো আমাদের শুরুটা আসলে মোটামুটি এক সময় থেকেই আসলে। প্রথম দিন যখন লাইভ নিউজ পড়লেন, সেই দিনকার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি আসলে 2009 থেকে শুরু করি, 2009 জানুয়ারিতে দিগন্ত টেলিভিশনে। তো প্রথম যেদিন লাইভ ছিল ওই দিন আমার লাইভের সাথেই একটা ফোনও ছিল, মানে OnePlus। তো প্রথমে আমার তো আসলে একটু ভয় লাগছিল, শঙ্কা ছিল, কিন্তু আমাদের আসলে নিউজের আগে গ্রুমিংটা অনেক ভালো ছিল, যে কারণে আমরা আসলে প্রত্যেকটা রিপোর্টার, ক্যামেরাম্যান, পিসিআর এর প্রোডিউসার সবার সাথে আমাদের একটা বন্ডিং ছিল, কানেকশন ছিল, যে কারণে ভয়টা ছিল না। কিন্তু সত্যি কথা বলতে লাইভ হলে বা নিউজে যখন আমরা লাইভে যাই, ডিসকাশনে যাই বা 1+1-এ যাই, এখনও আসলে আমার একটু হলেও ভয় লাগে, যেহেতু আমরা ফোনও করছি, লাইভ করছি। ভয় না থাকলে তো আসলে ওই বারবার চেঞ্জ বা পরিবর্তনের ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা মনের মধ্যে আসবে না। ভয় তো কাজ করেছিলই। প্রথম দিন কি কোনো ভুল করেছিলেন? আমার আসলে যদি আপনি নিউজের কথা বলেন, নিউজে প্রথম দিন কোনো ভুল করিনি, মনে পড়ে না। কারণ হচ্ছে প্রথম লাইভের আগে প্রথম লাইভ নিউজের আগে আমি যেহেতু লাইভ প্রোগ্রাম প্রেজেন্টার ছিলাম, তার আগে আমি রেকর্ডেড লাইভ নিউজ করতাম। সো সেই দিক থেকে হিসেব করলে আমার প্রথম লাইভ নিউজে তেমন কোনো ভুল হয়নি। তবে মজার যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আমি হয়তোবা মজার অভিজ্ঞতা জানতে চাইলে আমি সেগুলো কিছু দু একটা শেয়ার করতে পারি। অবশ্যই। মজার অভিজ্ঞতা বলতে, আমি যখন সংবাদ উপস্থাপনায় আসি, একদিন সংবাদ পড়তে পড়তে আমার মুখের মধ্যে একটি মশা অথবা পোকা কিছু একটা ঢুকে যায়। তো আমি যেহেতু সংবাদ পড়ছি, আমার তো আসলে সেটা বের করার কোনো সুযোগ নাই। তো আমি ভাবতেই মানে ন্যানো সেকেন্ডের মধ্যে আমি সেটা গিলে ফেলে আমি আবার পরে পড়া শুরু করি, এবং নিউজের পরে আমার মানে বমি হয়ে যায়, এরকম একটা অবস্থা। এবং আরেক দিন নিউজ পড়তে পড়তে আমার নাকের উপরে মাছি বসে, এবং আমি অন এয়ারে থেকেই আমার কাছে মনে হচ্ছিল এটা আমার নাক দিয়ে ঢুকে যাবে, এবং সেই শঙ্কা থেকেই আমি একেবারে নিউজ পড়তে পড়তে আমি হাত দিয়ে সেটিকে সরিয়ে পরবর্তী নিউজে চলে যাই। নাদিরা সাহেব, আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে? এরকম তো আসলে মশা মাছির যন্ত্রণা তো আমাদের নিউজে থাকে। আমার যেটা একবার হয়েছিল, আমাদের ওই যখন আমরা নিউজ পড়ি আমাদের কানে তো একটা টক ব্যাগ থাকে, ওই টক ব্যাগে প্রডিউসাররা ডিরেকশন দেয়, তো টক ব্যাগটা অন ছিল, তো ওই টক ব্যাগ অন, আমি নিউজ পড়ছি, ডিরেকশন চলছে, নিউজের মধ্যে হঠাৎ করে পিসিআরে হচ্ছে তুলকালাম এক ভাইয়ার ছেলে হয়েছে। তো ছেলে হয়েছে মিষ্টি নিয়ে মানে চিল্লা চিল্লি, খুব শোরগোল, খুবই মানে আনন্দ সবাই করছে, কিন্তু আমি নিউজ পড়েই যাচ্ছি। এবার যখন নিউজ শেষ হয়েছে, মানে ওই অংশটা শেষ হয়ে গেল প্যাকেজটা, তখন আমি চিৎকার দিয়ে বললাম, প্লিজ আমার জন্য একটা মিষ্টি রেখেন, আপনারা সব কিছু খেয়ে ফেলেন না। তো এই সময়গুলো আসলে খুব মজার, আসলে এগুলো খুব এনজয় করি আমরা। আজকের ফারজানা তানি এবং আজকের নাদিরা আশরাফ হয়ে ওঠার পেছনে কাদের অবদান সব থেকে বেশি ছিল? একেবারে যদি আমি স্পেসিফিকলি বলি, অবশ্যই দর্শকদের, কারণ তারা আমাদেরকে দেখেন বলেই কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, বা 20 বছর বা 16 বছরে যে পথ চলা, এটা ওনারা চেয়েছেন বলেই হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরিবার, অবশ্যই তারা সাপোর্ট করেছেন বলেই আমরা, আপনি যেহেতু লাইভ নিউজের সাথে আছেন, আপনি জেনে থাকবেন যে আমাদের আসলে রাত বিরতে নিউজ পড়তে হয়, বাসায় ফিরতে ফিরতে অনেক সময় দেখা যায় ভোর রাত হয়ে গেছে। তো ওই সাপোর্ট, আর মেয়েদের জন্য তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং আমরা দেখে থাকি যে পরিবারগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সাপোর্টটা দেয় না, বিশেষ করে বিয়ের পরে মেয়েদের একেবারে বাধার বড় একটি জায়গা হচ্ছে পরিবার। তো পরিবার যদি সেই সাপোর্টটা আমাদেরকে না দিত, আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। সো যদি আমি বলি যে সবচেয়ে বেশি সাপোর্ট করা দিয়েছে অবশ্যই পরিবার এবং দর্শক। নাদিরা সাহেব, আমার কাছে আসলে আমার এত দূর আসার সর্বপ্রথম অবদান আসলে আমার মায়ের। আমার মা যখন আসলে বাংলাদেশ বেতার শুনতেন সেই সময়,
তো উনি তখন থেকেই নাকি ভাবতেন যে তার কোনো না কোনো মেয়ে সংবাদ পাঠ করুক। তো ওখানে যখন আসলে আসমা আনোয়ার বা এরকম সিনিয়ররা নিউজ পড়তেন, খবর পড়তেন, তো আমার মার খুব শখ ছিল। তো সেখান থেকে আসলে শুরু, এবং উনি তো বিভিন্ন সংগঠনে আমাকে যুক্ত করেছেন। এবং পরবর্তীতে অবশ্যই দর্শকদের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, চ্যানেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আসলে আস্থা রেখেছেন যে এই অংশটা বা এই বড় বুলেটিনটা নাদিরা পড়তে পারবে, এবং নাদিরাকে দিয়ে পড়ালে ওই সময় এই নিউজটা ভালো যাবে। তো চ্যানেল কর্তৃপক্ষ, আমি যেহেতু বাংলা ভিশন চ্যানেলে রয়েছি, বাংলা ভিশন চ্যানেল কর্তৃপক্ষকেও এই জন্য ধন্যবাদ, এবং দর্শকদেরকে তো অবশ্যই ধন্যবাদ যে প্রায় এত বছর ধরে, 16-17 বছর ধরে আমি এখন স্ক্রিনে রয়েছি, নিউজ পড়ছি, এই জন্য তাদের সহযোগিতা তো অবশ্যই রয়েছে আমার। এবং আপার সাথে আমিও একমত যে আসলে চ্যানেলগুলো, মানে আমরা যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করি, তারা এত বছর ধরে, মানে আমি এক নাগারে আসলে 16 বছর ধরে আরটিভিতে কাজ করি, তারা সেই জায়গাটা আমাদেরকে দিয়েছেন বলেই কিন্তু আমরা আছি। তারা মনে করেননি যে এত বছর ধরে কেন একজন আমাদের চ্যানেলে কাজ করবে, এবং বরঞ্চ তারা আমাদেরকে বলেন যে তোমরা আমাদের চ্যানেলের মুখ, মানে অ্যাম্বাসেডর তোমরা আমাদের। তো সেই ক্ষেত্রে আসলে আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদেরকে সেই জায়গাটা, সেই সম্মানের জায়গাটা দিয়েছে। সংবাদ উপস্থাপনা তাহলে কি আপনাদের কাছে পেশা নাকি দায়িত্ববোধ বলে মনে হচ্ছে? অবশ্যই দায়িত্ববোধ। আর আমার কাছে পেশা, আমি যদি বলি যে শুধু সংবাদ উপস্থাপনা এখনো পর্যন্ত পেশা হিসেবে নেয়ার মতো জায়গায় আমি দেখি না। আমি জানি না নাদিরা আপা আমার সাথে একমত হবেন কিনা, যারা ফুল টাইমার হিসেবে, ফুল টাইম জব হিসেবে সংবাদ উপস্থাপনাকে নিচ্ছে, বা পাশাপাশি তারা ডেস্ক জব করছে বা রিপোর্টিংয়ে কাজ করছে বা অফিসে আছে, তাদের জন্য এটা পেশা। কিন্তু শুধুমাত্র যারা সংবাদ উপস্থাপনাকে পেশা হিসেবে নিতে চায়, সেটার জন্য এখন পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় না যেটা সুইটেবল। সেই জন্য আমার কাছে মনে হয় যে মিডিয়াগুলোকে আরও একটু ফিনান্সিয়ালি আরও একটু ইমপ্রুভ করতে হবে আসলে। নাদিরা আপা, এই প্রতিদিনের নিউজের একঘেয়েমিটা আসলে কিভাবে কাটান? প্রতিদিনের নিউজ পড়ার একঘেয়েমি মানে ধরনই কিভাবে পরিবর্তন আনি? মানে দেখা যাচ্ছে যে নিউজেও তো নতুনত্ব সবসময় থাকে না। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমি আসলে যেটা করি, নিউজ প্রেজেন্টেশনটাকে আমি সবসময় চিন্তা করি যে আমি অডিয়েন্সকে গল্প বলছি। তো আমি চেষ্টা করি আসলে একদম গল্পের মতো করে তাদেরকে জানাতে। বিশেষ করে খেলার সংবাদগুলো যখন আমরা পড়ি, আমি চিন্তা করি যে আসলে খেলার বুলেটিনটা কারা দেখে সাধারণত, যারা একটু স্পোর্টি, যারা একটু আসলে খেলাধুলা পছন্দ করে। তো ওইসব ক্ষেত্রে আমি চিন্তা করি যে একটু ওটাকে গল্পের মতো করে, একটু অন্যরকম করে চেঞ্জ করে যেন পড়া যায়, একদম গতানুগতিক ধারায় না পড়িয়ে প্রত্যেকটা বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে এমফেসিস দিয়ে একটু চেঞ্জ করে পড়ার চেষ্টা করি। যদিও খবরে আসলে বৈচিত্র্যের তেমন কিছুই নেই, একই খবর সবসময়। ফারজানা, তিনি প্রতিদিন ভয়েস, উচ্চারণ এগুলো নিয়েই তো কাজ, এগুলো প্র্যাকটিস কিভাবে করেন? একটা সময় পর্যন্ত আলাদাভাবে প্র্যাকটিস করতাম, এখন এটা আমাদের জীবনের অংশ। দেখা যায় যে যখন নিউজ সেটে বসি তখন কয়েক সেকেন্ড একটু যে প্র্যাকটিসগুলো আমরা সাধারণত করি সেগুলো করি, কখনো কখনো আবৃত্তি করি, কখনো কখনো হেরে গলায় গান করি, যদিও আমি সঙ্গীত শিল্পী না। তো এভাবেই আসলে নিজের মতো করে, আবার অনেক সময় দেখা যায় নিজের মতো করে একটা স্ক্রিপ্ট পড়ি, একটু লাউডলি পড়ি, এভাবেই করি। নাদিরা সাহেব, একজন ভালো উপস্থাপকের কোন গুণগুলো বেশি থাকা দরকার? সংবাদ উপস্থাপকদের ক্ষেত্রে একরকম এবং অনুষ্ঠান উপস্থাপকদের ক্ষেত্রে একরকম। আমার যেটা মনে হয়, সংবাদ উপস্থাপকদের ক্ষেত্রে অবশ্যই একটা তাৎক্ষণিক জ্ঞান থাকতে হবে, এবং যেটাকে আমরা আসলে বলি না যে 5W1H, যেটা আসলে জার্নালিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় কখন কিভাবে এবং কে কখন কিভাবে কোথায় ঘটনাগুলো ঘটলো, এগুলো সম্পর্কে যদি আমরা নিউজের আগে একটু জেনে যাই, তাহলে আমার মনে হয় যে আসলে নিউজ সম্পর্কে মানে ওই ধরনের ভয়টা বা ভীতিটা থাকে না। আর একজন ভালো সংবাদ উপস্থাপকের আসলে এই বিষয়গুলো জানা খুবই দরকার। হ্যাঁ, সাম্প্রতিক তথ্য সম্পর্কে জানা দরকার, রাজনীতি, বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, এগুলো সম্পর্কে তো জানা লাগবেই। আচ্ছা, সংবাদ উপস্থাপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে থাকেন, হাসাহাসি করেন যে সেজেগুজে এসির মধ্যে বসে থাকেন। আসলে কি এতটা সহজ? দুজনের কাছে একই প্রশ্ন। আসলে আপনি যখন হট সিটে বসবেন তখন আপনি এর ভারটা বুঝতে পারবেন, এবং আমাদের পেছনে এত বড় একটা টিম কাজ করে, অনেক সময় এটি 20-25 জনের টিম হয়ে যায়। তো এই 20-25 জন মানুষের আউটপুটটা আমার মধ্যে দিয়ে বের হচ্ছে। তার মানে হচ্ছে আমার উপরে যেই 1000 টনের একটা ওজন, এই ওজনটা কিন্তু এই ডেলিভারিটা আমি দিচ্ছি। খুব স্বাভাবিকভাবেই আমি যখন সেজেগুজে বসছি হট সিটে, মানুষ এটা ভাবে যে আমার মনে হয় আমি খুব মেকআপ করে বসলাম, পরে দিলাম, শেষ। কিন্তু না, আমাদের দায়িত্বের জায়গাটা সবচেয়ে বেশি, এবং একজন রিপোর্টার যিনি মাঠে কাজ করে এটাকে এডিট করে আমার কাছে নিয়ে এসে দেন,
একজন প্রোডিউসার যখন পুরো টিম সহ এটাকে রেডি করে নিয়ে এসে আমার দিকে তাকিয়ে বসে থাকেন পিসিআরে, তখন আমার দায়িত্ব সেটাকে একেবারে 100% ওকে করে এটাকে ডেলিভারি করা। তার মানে কি যে আমি যখন হট সিটে বসে থাকি তখন আপনার দায়িত্ব অনেক বেশি, এবং তখন ওই দায়িত্বের যে ভার, সেই ভার যদি আপনার মাথায় আমার মাথায় থাকে, এটা নিয়ে হাস্যরস করার কোনো সুযোগই নাই, এবং এটা বলার কোনো সুযোগ নাই যে আপনি মেকআপ করে বসছেন, সাজুগুজু করে খুব গ্ল্যামারাস হয়ে বসছেন, এটা নিয়ে খুব হালকাভাবে দেখছে কেউ, এই সুযোগ আসলে নাই। নাদিরা সাহেব, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই যে এখন আমরা দেখতে পাই, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে, সংবাদ উপস্থাপকদের অনেকেই মডেলিং করছেন, টিকটক করছেন, আরও অনেক কিছু করছেন। আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আমার কাছে আসলে মনে হয় এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে সে কিভাবে নিজেকে উপস্থাপন করবে, কিভাবে সাধারণ মানুষের কাছে নিজেকে তুলে ধরবে, বা নাকি সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে। সংবাদ উপস্থাপনা তো আসলে আমার কাছে মনে হয় খুব ভারী একটা পেশা, অনেক দায়িত্ব, মানে একটা দায়িত্ব আসলে আমি আমার দায়িত্বটা দর্শকদের সামনে উপস্থাপন করছি। সো সেক্ষেত্রে আসলে সংবাদ উপস্থাপনা একটা দায়িত্ব নির্ভর পেশা, সম্মানজনক, অবশ্যই সম্মানজনক। এখন আসলে এটা ডিপেন্ড করে মানে কে কিভাবে তাকে দর্শকদের সামনে উপস্থাপন করছে। তবে সংবাদ উপস্থাপনাকে আসলে অতখানি সহজ করে তুলে ধরারও কিছু নেই। তবে কেউ যদি আসলে সংবাদ উপস্থাপনার পাশাপাশি সেটাকে পেশা হিসেবে নেয়, নিজেকে মডেলিংয়ে বা নিজেকে অন্য অন্য ক্ষেত্রে গড়ে তোলার জন্য, তাহলে সেটা ডিফারেন্ট। কিন্তু সংবাদ উপস্থাপনাকে ব্যবহার করে আমার মনে হয় না যে আসলে বিভিন্ন সেক্টরে এগুলোকে ইউজ করা উচিত, এটা আমার মনে হয় আর কি। যেটা কিন্তু আরেকটা বিষয় যে আপনি যখন সংবাদ উপস্থাপক, আপনি নিজেও একজন ব্যাংকার, আপনি একজন উদ্যোক্তা, কিন্তু আমার কথা, আপনি যখন ব্যাংকে জব করছেন সেটার একটা আলাদা সম্মান। পাশাপাশি যিনি মডেলিং করছেন তিনি মডেলিংই করুক, তাকে তো নিউজ পড়ার দরকার আছে বলে আপনি কি মনে করেন বিষয়টা? এখন আপনি নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি মডেলিং করতে পারেন, কিন্তু নিউজ প্রেজেন্টারের যে সম্মানের জায়গা সেটাকে যাতে ক্ষুণ্ণ না করে, মানে এমন মডেলিংয়ের মধ্যেও এমন একটা মার্জিন নিশ্চয় আছে। মানে সব মডেলিং বলতে আমরা কি বুঝি, সে হচ্ছে কোনো একটা বিজ্ঞাপনের জন্য কাজ করবে বা নিজেকে কোনো পণ্যের জন্য তুলে ধরবে, তাই তো? তো এমনভাবে নিজেকে তুলে না ধরা যেটা আপনি সংবাদ উপস্থাপক হিসেবে এটার সঙ্গে ক্ল্যাশ করে, মানে আমার যে সম্মানের জায়গা সেটাকে যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না করে। আমার কাছে মনে হয় যে, এবং এখনই যে আপনি টিকটকের কথা বলছিলেন, টিকটকে বেশিরভাগ মানুষ আমরা যেটা দেখি যে নেগেটিভলি উপস্থাপন করছে, সেটা কিন্তু একটা সময় হাস্যরসের উপাদান হিসেবে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। আমি একজন সংবাদ উপস্থাপক হিসেবে যে এটা সম্মানজনক জায়গা, সেটাকে কেন আমি মানুষকে হাস্যরসের খোরাক বানাতে দিন শেষে আমি কেন বানাবো? তো আমার মনে হয় যে আমাদের সংবাদ উপস্থাপকদের যে জায়গাটা, সেটাকে সম্মানজনক হিসেবে রাখার জন্য আমাদের এই জায়গাগুলোকে একটু এড়িয়ে চলা উচিত। আসলে আমি একটু বলি, যদি কেউ সংবাদ উপস্থাপনা থেকে তার পরবর্তী কাজের ক্ষেত্রগুলো তৈরি করে, যেমন সংবাদ উপস্থাপনা থেকে সে কোনো মডেলিংয়ের অফার পেল, তাহলে তার মূল কাজ কিন্তু সংবাদ উপস্থাপনা। তাহলে মডেলিংয়ে যেতে গেলে তাকে তার সংবাদ উপস্থাপনা জায়গাটা অবশ্যই ঠিক রাখতে হবে, যে আমি একজন সংবাদ উপস্থাপক, সো মডেলিং যখন আমি করব আমি আমার নিজেকে ওভাবেই প্রেজেন্ট করব। মডেলিংয়ে গিয়ে আমি যেন নিজেকে পণ্য করে না তুলি, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে। অবশ্যই পোশাক এবং সে কোন প্রোডাক্টের আসলে মডেল হচ্ছে সেটাও আমার ধারণা তার বিবেচনা করা উচিত। কারণ আসলে আমরা তো এত বছর ধরে খবর পড়ছি বা সংবাদ পড়ছি, আমাদের কাছেও বিভিন্ন ধরনের যখন অফার আসে আমরা আসলে চিন্তা করি নিজেদের ওই অবস্থানটা যেন আমরা ঠিক রেখে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। সো সেক্ষেত্রে আসলে সবাই যদি এই জিনিসটা বিবেচনা না করে, এইসব ক্ষেত্রে তো আসলে ক্ল্যাশ হতেই পারে। অনেকে হয়তো বা এই গণ্ডিটা ধরে রাখতে পারে না, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ করে। আবার একটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশের খুব প্রতিষ্ঠিত একজন চিত্রনায়িকা আছেন যিনি সংবাদ উপস্থাপক, নাদিরা আশরাফের সহকর্মী, ওনার সহকর্মী ছিলেন। উনি কিন্তু আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, উনি যখন ওই জগতে গেছেন এটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে গেছেন। তা আপনি যদি পুরোপুরি আরেকটা জগতে যেতে চান তাহলে এটাকে ছেড়ে দিয়ে যান, সমস্যা নেই, তাহলে ক্ল্যাশ করবে না, বা তখন হচ্ছে মানুষ ওই দুইটা জায়গাকে এক করে ফেলবে না। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আমি আসলে ওনার প্রতি সম্মান জানিয়েই বলছি। উনি যখন আসলে সংবাদ উপস্থাপনা ছেড়ে চলচ্চিত্রে চলে গেলেন, এবং চলচ্চিত্রে যখন উনি তার আগেই আসলে উনি সংবাদ উপস্থাপনা ছেড়ে দিয়েছেন অনেক আগেই, তারপরেই তার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আমার মনে হয় এটাই করা উচিত আসলে, যখন যে যেখানে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে ওটাকেই মেইন টার্গেট করে যে কোনো একটা জিনিসে ফোকাস করা। এবার একটু আসি, যারা নতুন সংবাদ উপস্থাপনা আসতে চায় তাদের আসলে করণীয় কি কি?
আমার কাছে আসলে মনে হয় সংবাদ উপস্থাপনা তো আসলে হটসিটে সাজলাম গুজলাম, হটসিটে বসলাম, খবর পড়লাম, বিষয়টা তেমন না। তো এটার জন্য কিন্তু আসলে পূর্ব প্রস্তুতি একটা বড় বিষয়। আমাদের সময় আমি যেরকম মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম থেকে পড়ে এসেছি, বেসিকটা যেহেতু জানি, সবাই আসলে এখন যে মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ থেকে পড়ে আসছে এমন নয়, এমন যে হতে হবে তাও নয়, কিন্তু তারপরেও আসলে বেসিক যে জ্ঞানটা এবং মূল যে ভিত্তিটা আসলে সাংবাদিকতার বা আসলে সংবাদ উপস্থাপনা করতে গেলে আমাকে কি জানতে হবে, এইটা আসলে জেনে হটসিটে বসা উচিত এবং তারপরেই আসলে তাকে আগানো উচিত। মানে আমি আসলে এটা কোনো কিছু ভিত্তি করে বলছি না। আমার প্রথম কথা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা আমার মতামতে। যেহেতু আমরা ক্যামেরার সামনে বসছি, সো ক্যামেরার সামনে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব সেটাও সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে অবশ্যই 70% ইম্পর্টেন্ট। এবং তারপরেই আসলে আমার বলার ধরন, আমার বাচনভঙ্গি, এটা গুরুত্বপূর্ণ। এবং এটা আসলে আমি এজন্যই 70% বললাম, এটা 30% এজন্যই হবে না, কারণ প্রথমেই দর্শক স্ক্রিন খুলে আপনাকে দেখবে, যখনই আপনাকে ভালো লাগবে না অবশ্যই সে সুইচ করবে, কারণ এখন অনেক চ্যানেল, অনেক নিউজ, অনেক প্রেজেন্টার। জার্নালিজমের স্টুডেন্ট না হলে এখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করানো হচ্ছে, শিখে কিন্তু অনেকে আসছেন। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে বেশ কিছু প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণ দেন আমাদেরই আপনজন, আমাদেরই ভাই বোন, সেখানে দেখা যায় তাদের যে ফেসবুক পেজগুলো থাকে সেই ক্লাসের ক্লিপগুলো কিন্তু প্রচার করছেন। এবং আমি নিজেও দেখেছি অনেক সময় যে যিনি প্রশিক্ষক তিনি ভুল শেখাচ্ছেন, বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে। এই বিষয়ে কিছু বলবেন? না, এখন এটা কেন হয়, আমি একজন আমাকে একদিন একটা স্ক্রিনশট পাঠালো, সেটা হচ্ছে ট্যাগলাইনটা ছিল একজন প্রশিক্ষকের ছবি দিয়ে আমাকে ট্যাগলাইন ছিল যে জনপ্রিয় উপস্থাপক অমুক ক্লাস নেবেন। তো উনি আমাকে লিখলেন যে জনপ্রিয় উপস্থাপক উনি কত বছর ধরে নিউজ পড়ছেন। তো আমি দেখলাম যে ওনার নিউজ পড়ার ক্যারিয়ার 2 বছরের। তো আমার প্রশ্ন হচ্ছে জনপ্রিয়টা আসলে কয় বছরে হয়, বা জনপ্রিয়টার মাপকাঠিটা আসলে কি? আপনি তো 20 বছর ধরে নিউজ পড়ছেন, আমি জনপ্রিয় মনে করি না নিজেকে। নাদিরা আশরাফ আপনি 16 বছর। আমি নিজেকে জনপ্রিয় মনে করি না, কারণ আমি এটা বলে তারপর বলছি আমার জনপ্রিয় না আমি কেন মনে করি। কারণ হচ্ছে আমার টিকটক আইডি নাই, আমি রিল করি না, আমার ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নাই, আমার কোনো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় না। সো আমি নিজেকে জনপ্রিয় মনে করি না। এখনকার জনপ্রিয়তার প্যারামিটার হচ্ছে ফেসবুকে আপনার ভিউ কেমন, মানুষ আপনাকে কত কমেন্ট দিচ্ছে, এটাই আমি এটা মনে করি। আমার মনে হয় যে নাদিরা আপাও এটা একমত হবে আমার সাথে। তো আপনার যদি 2 বছরের অভিজ্ঞতা, একজন প্রেজেন্টার, সে এখনও প্রাইম টাইম নিউজ পড়ে না, তাকে যদি আপনি প্রশিক্ষক বানান তাহলে আপনার এরকম হওয়াটা স্বাভাবিক। এটা আসলে ওই প্রতিষ্ঠানের যে মূল তার আসলে উপর দায়িত্বটা বর্তায় না। নিশ্চয়ই, তা তো অবশ্যই। মানে আমি কেন বলছি এই কথাটা, আপনি যখন একটা প্রতিষ্ঠান চালাবেন আপনাকে অবশ্যই খুবই এই ব্যাপারে খুব সচেতন হতে হবে যে আপনি কাকে কাকে প্রশিক্ষক হিসেবে নিচ্ছেন। আপনি প্রয়োজনে তার হিস্ট্রিটা দেখেন, আপনি তার সাথে কথা বলেন, তার নিউজগুলো দেখেন, দেখে তার পারফরমেন্স দেখেন, তারপরে তাকে রিক্রুট করেন। এমন কাউকে আপনি কেন রিক্রুট করছেন, আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে, আপনি নিজেও তো দেখেন। তো আমি সেই সব প্রতিষ্ঠানের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ, এই প্রতিষ্ঠানগুলো, অনেক প্রতিষ্ঠান এখন আছে, কিছু কিছু একেবারে যে মানসম্পন্ন প্রতিষ্ঠান, ভালো প্রশিক্ষকও নিচ্ছেন, হ্যাঁ ভালোও নিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে এরকম প্রশিক্ষক তাহলে তারা কেন নিচ্ছে না? এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে অনেক বেশি প্রেজেন্টার দেখালে বোধহয় যারা কোর্স করতে আসেন ওনারা হয়তো মনে করেন যে এখানে তো সবাই আছে, না এখানে আসলে দেখা যায় যে ট্রেনিং এর আগে জানানো হচ্ছে যে অমুক ক্লাস নেবে, তাহলে যারা প্রশিক্ষণার্থী তারা কি আসলে ওই চেহারাটা দেখে আসছে, মানে উনি ক্লাস নিচ্ছেন বলেই আসছে, এরকম কি কিছু? তাই যদি হয়ে থাকে তাহলে তো এটা আসলে মস্ত বড় একটা ভুল। এবং এটা হচ্ছে এই যে আমি বললাম না যে জনপ্রিয়তা প্যারামিটারটা কিভাবে আসলে তৈরি করা হচ্ছে বা ধরা হচ্ছে, সেটা হচ্ছে যে ফেসবুকে আমার ভিউজ কত বা আমার ফলোয়ার কত। এজন্যই কিন্তু তাকে তার ছবিটা ব্যবহার করে বলা হচ্ছে যে অমুক ম্যাম বা অমুক স্যার আজকে ক্লাস নেবেন, কারণ ওই যে ফেসবুক, এই জন্যই অনেক ইউটিউবাররা ক্লাস নিচ্ছেন, অনেক ইউটিউবাররা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ফেসবুক জনপ্রিয়তা থেকে নেমে এসে আসলে যারা নিউজ প্রেজেন্টার বা উপস্থাপনার জায়গা বা যেই ক্ষেত্রে তাদের জায়গায় যারা আসলেই প্রতিভাবান তাদেরকে নিয়ে এসে ক্লাস করালে আমার মনে হয় যে এই জায়গাটা অনেকটাই উন্নত হবে। আমরা অনেক ভারী ভারী কথা বললাম, আমরা এবার একটু অন্য দিকে চলে যাই। নাদিরা আশরাফ, আপনি সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ
ট্রেজারার হিসেবে কাজ করছেন। আমরা একটু এনবিএ নিয়ে আলোচনা করতে চাই এবং ফারজানা তানিম পাশাপাশি আপনি এনবিএর আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সমাজ কল্যাণ বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুজনের কাছেই প্রশ্ন থাকবে, এনবিএ আসলে সদস্য বান্ধব কতটুকু, সদস্যদের জন্য কি কি কাজ করছে এবং আপনার দপ্তর থেকে বিশেষ করে কি কি কাজ হচ্ছে? আমি আসলে একেবারেই খুব সাম্প্রতিক সময়ে দায়িত্ব পেয়েছি। তো আমার দায়িত্ব পাওয়ার পরে এখন পর্যন্ত আমরা এখনো কাজ চলছে আমাদের। স্বাস্থ্যের বিষয়টা এখন শুরু হয়েছে। আমরা সম্প্রতি 2-3টি কাজ করেছি, কয়েকটি কাজ এখনো আমাদের হাতে আছে। খুব শীঘ্রই আমরা হয়তো বা এটার ফল দেখতে পাবো। কিছুদিন আগে একটি চুক্তি হয়েছে গ্রামীণ হেলথ কেয়ারের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে এবং আরো কয়েকটি চুক্তির বিষয়ে কথাবার্তা চলছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো অনেকগুলো চুক্তি সম্পাদন করতে পারব। আমার কাছে মনে হয় যে গ্রামীণ হেলথের সাথে যে চুক্তিটা হয়েছে একটা বিশাল চুক্তি। না, এটি অবশ্যই এই বিষয়ে যদি একটু বিস্তারিত মানে দর্শকরাও যদি জানতে পারে যে এনবিএ তার সদস্যদের জন্য কত কাজ করছে। না, গ্রামীণ হেলথ কেয়ারটা মূলত হচ্ছে একটি ওয়েবসাইট, অ্যাপস ভিত্তিক একটি হেলথ কেয়ার। আপনি যদি অনলাইনে কোনো চিকিৎসা সেবা পেতে চান, সেই ক্ষেত্রে আপনি তাদের অ্যাপটা ডাউনলোড করে যে কোনো, সেটা শুধু এনবিএর মেম্বার যারা তারা নয়, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ এই চিকিৎসা সেবাটা পেতে পারে। সেই ক্ষেত্রে চিকিৎসা সেবা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনস্টিক সেবাও তারা পেতে পারে। সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করে তারা সেখান থেকে ডাক্তারের ফিস জমা দিয়ে একেবারে নামমাত্র মূল্যে ডাক্তার দেখাতে পারবে ভিডিও কলের মাধ্যমে। এবং গ্রামীণ হেলথ কেয়ার বাংলাদেশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের চুক্তি আছে, 250টার বেশি প্রতিষ্ঠানের সাথে, আপনি আমার চেয়ে ভালো জানেন। সো সেই ডায়াগনস্টিক সেন্টারগুলোর মাধ্যমে তারা এই সেবাগুলো পেতে পারে। আরো অনেকগুলো তাদের সেবা আছে। আমরা সেখানে 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা করা ছাড়ের ব্যবস্থা রয়েছে। তো আমরা আশা করছি যে এরকম আরো অনেকগুলো চুক্তি আমরা আমাদের মেম্বারদের জন্য নিয়ে আসতে পারবো, সময়ের অপেক্ষা। নাদিরা সাহেব, আপনি দীর্ঘদিন ধরে এনবিএর সাথে আছেন, বর্তমান কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আপনি পালন করছেন। আমি একটু বাকি কাজ সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলতেন। আসলে আমার কাজ তো সবই হিসাব না, নিকাশ আপনার করা। হিসাব নিকাশ হলে আপনি যেহেতু কমিটির অংশ, আপনি সবই জানেন এবং গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আপনি থাকেন, ডিসিশন মেকিং এ আপনি থাকেন। এনবিএর আসলে বিগত যে প্রোগ্রামটা হলো ফুটবল টুর্নামেন্ট, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এনবিএর সবচেয়ে সফল এবং খুব সুন্দর একটা পরিচ্ছন্ন অনুষ্ঠান, যেখানে আসলে সব চ্যানেলের প্রেজেন্টাররা ছিল এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এছাড়াও আসলে আমাদের তো সামনের বছর আমরা যতদূর জানি যে আমাদের সেক্রেটারি ঘোষণা করেছেন যে সামনের বছর একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে সব চ্যানেলের নারী পুরুষ প্রেজেন্টার মিলিয়ে। তো আসলে শুধু খেলাধুলা তো না, আমরা তো বিভিন্ন পিকনিক বা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, ভয়েস ওভার ওয়ার্কশপ, হ্যাঁ সবচেয়ে এই আয়োজনটাও বিশাল বড় একটা আয়োজন ছিল। হ্যাঁ, ভয়েস ওভারের যে প্রোগ্রামটা, সেটা আসলে আমরা চেষ্টা করেছি এনবিএতে যারা রয়েছে সেই সব সংবাদ উপস্থাপকরা শুধু সংবাদ উপস্থাপনার মধ্যেই নিজেকে আটকে না রাখুক, তারা তাদের কণ্ঠের মাধ্যমে তাদের পেশাকে আরো বিস্তৃত করুক, তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হোক কণ্ঠের মাধ্যমে, বিভিন্ন অ্যাডে ভয়েস ওভার দিক এবং আরো যেগুলো কাজ রয়েছে আসলে ভয়েসের মাধ্যমে করা যায়, সেগুলোতে যাতে তারা উন্নতি করতে পারে, ভালো করতে পারে। সেজন্যই আসলে আমাদের এই মাস্টারিং অফ পাওয়ার অফ ভয়েস এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। খুবই চমৎকার একটা আয়োজন এবং অনেক গুণীজন ছিলেন আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে। আমরা আসলে খুবই সম্মানিত যে তারা আমাদের সাথে কাজ করেছেন, আমাদের সাথে ছিলেন এবং তারা আসলে একদম বিনামূল্যেই আমাদের সাথে কাজ করেছেন। এটাই আসলে আমাদের সৌভাগ্যের ব্যাপার যে তারা এনবিএ শুনেই আমাদের সাথে এসেছেন, আমাদের যারা ছিলেন অংশগ্রহণকারী সবাইকে সময় দিয়েছেন। এজন্য আসলে তাদের কাছেও কৃতজ্ঞ এবং এনবিএর সব কাজের সাথেই আসলে আমি আগামীতেও থাকবো। এনবিএর তো সাফল্য কামনা করি, যেহেতু আমি নিজেই বর্তমানে এই কমিটিতে রয়েছি। সামনে যে কমিটি থাকবে তারাও ভালো করবে আশা করি। আর দর্শকরা তো জানেনই আসলে যে এনবিএ হচ্ছে বাংলাদেশের একমাত্র রেজিস্টার্ড সংবাদ উপস্থাপকদের সংগঠন, যেখানে সংবাদ উপস্থাপকদের সব রকম অধিকার আদায় এবং সব রকম চাহিদা নিয়ে কথা বলা হয়। আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি 20 বছর ধরে এই জগতে আছেন, এই মিডিয়াতে নারী প্রেজেন্টারদের অবস্থান এবং নিরাপত্তার বিষয়ে যদি একটু বলতেন, কতটা নিরাপদ? আমি ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত কোনো রকম অনিরাপদ পরিবেশ পাইনি, কিন্তু একেবারেই যে নেই তা নয়। মানে অনিরাপত্তার ব্যাপার বা এ ধরনের ঘটনা অনেকের কাছে শুনেছি, কিন্তু সেগুলোর আবার এরকম কেউ ফেস করলে সেগুলোর আবার দ্রুত ব্যবস্থাও নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেখেছি। অনেকে আবার বিভিন্ন সময় অভিযোগ করেছে এবং আমি যতদূর জানি এনবিওর মাধ্যমেও অনেক সমস্যার সমাধান হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনা
ঘটেনি আমি যতদূর জানি। এবং নারী বান্ধব মানে আমাদের এই স্পেসিফিকলি যদি আমি সংবাদ উপস্থাপকদের সেক্টরটায় বলি, এখানে আসলে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি আমি এখন পর্যন্ত দেখিনি। আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মেইন স্ট্রিম যেসব চ্যানেল রয়েছে সেখানে নারীদের কাজ করার কোনো প্রতিবন্ধকতা নেই। যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনি কাজ করার যোগ্য হন, উপস্থাপনের যোগ্য হন, তাহলে আপনার প্রতিবন্ধকতা আমার বিশ্বাস যে আসবে না। আমরা তো এখনো কোনো প্রতিবন্ধকতা ফেস করিনি। যে আমি সেটাই বলছি মেইন স্ট্রিম চ্যানেলগুলোর ক্ষেত্রে। আমি আসলে মেইন স্ট্রিমের বাইরে আমি কাউকে নিচু করছি না, কিন্তু আছে না যে আমাদের ধারণা নেই, আমাদের যেহেতু ধারণা নেই, সেই কারণে আমার ধারণা আসলে সমগ্র চ্যানেলই আসলে সবগুলো চ্যানেলই নারী বান্ধব এবং নারীর কাজের জন্য খুবই সহনশীল পরিবেশ। নাদিরা সাহেব, আপনি একজন ব্যাংকার, সংবাদ উপস্থাপক, আবার সংগঠক, পাশাপাশি আবৃত্তি করেন, আপনার এক পরিবার আছে, এই সব কিছু কিভাবে ব্যালেন্স করেন? ব্যালেন্স করতে আসলে মাঝে মধ্যে একটু হিমশিম খেতে হয়। যেমন আজকেও আমি আসলে ট্রাফিকে পড়েছিলাম। আমার হয়ে যাচ্ছে আসলে এত বছর ধরে যেহেতু আমি ব্যাংকের সাথে জড়িত, আমি একটা বেসরকারি ব্যাংকে রয়েছি, পাশাপাশি সংবাদ উপস্থাপনা করছি, তো টাইমটা আসলে ওভাবেই ম্যানেজ করতে হয়। আর আমার কাছে মনে হয় আসলে সময় যদি আমি ম্যানেজ করতে না পারি, ব্যালেন্স করতে না পারি, সামঞ্জস্য করতে না পারি, তাহলে তো আসলে জীবনে চলাটাই কঠিন হয়ে যাবে। তো আমার জন্য আসলে এখন খুব একটা কঠিন হয় না। ওই যখন ব্যাংকের সময় ব্যাংক, সংসারকে সময় দিচ্ছি, আমার একটা মেয়ে আছে, মেয়েকেও সময় দিচ্ছি, পাশাপাশি সংবাদ পড়ছি, আর অন্য যেসব কাজ রয়েছে সাংগঠনিক সেগুলোও করছি। ফারজানা তানিয়া, আপনার ক্ষেত্রেও একই প্রশ্ন যে আপনি একজন উদ্যোক্তা, সংবাদ উপস্থাপক, পরিবার, আপনার ছেলে, সবকিছু কিভাবে সামলান? যেহেতু আমার অফিসিয়াল কোনো ফিক্সড টাইম নেই এবং আমার সংবাদ উপস্থাপনার ক্ষেত্রেও ফিক্সড টাইম নেই, সেহেতু আমার একটু সহজ এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রটা। আমি যখন বাসার বাইরে থাকি, আমার ছেলেকে সাপোর্ট দেওয়ার জন্য আমার মা, উনি থাকাতে আসলে আমার জীবন চলার পথ এতটা সহজ। এইভাবেই আর কি ম্যানেজ করে যাচ্ছি। আমরা আবারও রাশভারী কথাবার্তায় চলে গিয়েছি। এবার একটু নিউজের প্রসঙ্গে চলে আসি, যে নিউজ পড়তে গিয়ে মনে হয়েছে এরকম যে নিউজের মধ্যে হাসি চলে এসেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? আমার খুব একটা বেশি হয়নি, একবারই হয়েছিল আসলে। সেটা হচ্ছে আসলে আমার সামনে যে ক্যামেরাম্যান ছিলেন, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, উনি আসলে ঘুমিয়ে গিয়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন আমার সামনে। তো আমার প্রায় সময়টা হয়, সেটা হচ্ছে ক্যামেরা পার্সন বা অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন বেশিরভাগ সময় রাতের নিউজে তারা ঘুমিয়ে পড়েন এবং সজোরে নাক ডাকতে থাকেন, এবং তখন একই সাথে খুব বিরক্ত বোধ হয় এবং মানে খুব হাসি আসে, কিন্তু তখন আসলে আমাদের কিছু করার থাকে না। যখন প্যাকেজ বা সিং চলে তখন আর কি তাদেরকে থামাতে হয়। নাদিরা সাহেব, সংবাদ উপস্থাপক হিসেবে সামাজিক দায়বদ্ধতাটা কতটা অনুভব করেন? সংবাদ উপস্থাপক হিসেবে আসলে সামাজিক দায়বদ্ধতাটা কি, আমার কাছে তো মনে হয় যে লক্ষ কোটি দর্শক তো আসলে বসে থাকে টিভিটা খুলে, যখন একটা ডিজাস্টার হয়, যখন একটা অভ্যুত্থান হয়, যখন সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন আসে, অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে, মানুষ তো আসলে টিভি খুলেই বসে আমাকে দেখার জন্যই যে আসলে আমি কি বলছি, তথ্যটা কি আসছে। তো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য দেয়া এবং সঠিক তথ্যের যে উপস্থাপন সেটা আসলে সঠিকভাবে দেয়া, সেটাও একটা ব্যাপার। সামাজিক দায়বদ্ধতা তো অবশ্যই রয়েছে, অনেক বড় একটা দায় আসলে আমাদের কাঁধে। ফারজানা তানিয়া, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, বর্তমানে এআই দিয়ে নিউজ পড়ানো হচ্ছে, এটা কি সংবাদ উপস্থাপকের জন্য ভয় শঙ্কার কারণ কিনা? আমি মনে করি না, কারণ এআই তো এআই আসলে, মানে আপনারা এআই দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় না এটা সত্যিকারের মানুষের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। এটা হয়তো বা প্রথম দু একজন খুব আগ্রহের জন্য দেখতে চাইবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃতিগত যে সৌন্দর্য, প্রকৃতিগতভাবে যে আমরা যেভাবে কথা বলি, এই সৌন্দর্য তো এআই এর মধ্যে নাই। সো আমার কাছে মনে হয় না যে এআই মানুষকে ছাপিয়ে যেতে পারবে। আমি একটু অ্যাড করি, সবচেয়ে মজার ঘটনা এই এআই এর, আপনাদের এআই এর ফুটেজ আর পাশে বোধহয় আমার একটা নিউজের ফুটেজ দিয়ে একটা কিছু মিম হয়েছিল এবং এটা খুব ভাইরাল হয়েছিল যে কোথায় এআই আর হচ্ছে হ্যাঁ মানুষ। তো এটা আসলে আমি জানতাম না কারা করেছে বা কি, বাট এই মিমগুলো আমার কাছে যখন মেসেঞ্জারে, সেটা আমার দেখে ভালোই লাগলো যে যাক অ্যাটলিস্ট এআই এর কাছে তো, মানে আমাদের কাছে তো এআই কিছুই না। আমি মনে করি না যে এআই মানুষকে ছাপিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে খারাপ প্রয়োগ, আসলে অপপ্রয়োগ যেটা, সেটা আসলেই তো একটা শঙ্কার বিষয়। এটা নিয়ে তো আরেকটা বিষয় যে অনেক সময় দেখা যায় দর্শকরা নিউজের থেকে প্রেজেন্টার স্টাইল এবং পোশাক বেশি ফলো করে, এটা কি আসলে ভালো প্রবণতা? এটা আসলে
এটা তো আসলে চলে আসে, যেমন অনেকেই মেসেঞ্জারে বলে, অনেক আননোন মেসেজ, আপু শাড়িটা কিভাবে পরেন, আপনাদের শাড়ির ভাঁজগুলো এত সুন্দর কিভাবে হয়, তো এভাবে কিভাবে থাকে, শাড়িটা কোথা থেকে কিনেছেন। হ্যাঁ, এটা তো আসলে আমি তো প্রথমেই বললাম না যে আগে দর্শনধারী যখন রিমোট দিয়ে অন করে চ্যানেলটা, যখন আমাকে দেখে তখন তো সে প্রথমেই আসলে দেখে আমি কি কালারের শাড়ি পরলাম, অর্নামেন্টসটা কি পরলাম, শাড়ির ভাঁজটা কিভাবে হলো। আর ওটার জন্যই তো আসলে আমরা সবার থেকে স্বতন্ত্র, যেহেতু আমরা নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বসি, তো ওটা আসলে নজরে আসবে, এটাই খুবই স্বাভাবিক বিষয়। তো অসাধারণ সুন্দর লাগে স্ক্রিনে, আমার খুব সবসময় খুব ভালো লাগে। আমি নাদিরা আপাকে আমার খুব পছন্দ, অন স্ক্রিনে আমার খুব ভালো লাগে আপাকে, এবং আপা যেরকম গোছানো, মানুষ তো প্রশ্ন করবে। আরেকটা মজার প্রশ্ন আসে আমাদের ক্ষেত্রে, আপার ক্ষেত্রেও আসবে এটা, এত শাড়ি আপনারা কেনেন নাকি চ্যানেল আপনাদেরকে দেয়, স্পন্সর করে কিনা, নাকি স্পন্সর করে, এই প্রশ্নটা খুব কমন। আচ্ছা, আরেকটা বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সংবাদ উপস্থাপনার মান বিশ্বের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে বা কেমন বলে মনে হয় আপনাদের? কিছু ক্ষেত্রে মান অনেকটা ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আরো বেশি ইমপ্রুভ করা দরকার। হ্যাঁ, যেমন আমার কাছে মনে হয় যে আমাদের অনেক চ্যানেলেই, ইভেন এমনকি আমার চ্যানেলেও ভার্চুয়াল রিয়েলিটি স্টুডিও নাই, যেটাকে ভিজার্টি বলে। আসলে এই ধরনের স্টুডিও যেটা আপনাদের রয়েছে অনেক চ্যানেলেরই নাই। এসব স্টুডিওতে কাজ করলে কিন্তু আসলে কাজের যে ব্যাপকতা, প্রসারতা, সেটাও বাড়ে, কাজ করেও স্বাচ্ছন্দ্য ফিল করে। আসলে আমি যদি সবসময় একটা সিটে বসেই নিউজ পড়ি, এখন তো সংবাদ উপস্থাপনা একটা গণ্ডির মধ্যে নেই, একদম ছড়িয়ে পড়েছে, বিস্তৃত হয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের মেইন স্ট্রিম কিছু চ্যানেলও পিছিয়ে রয়েছে, এবং এইসব চ্যানেলেও এই ধরনের প্রয়োগ আসলে করার দরকার রয়েছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা 2-3টা প্রশ্ন করেই শেষ করব। একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে একজন ভালো মানের প্রেজেন্টার হতে গেলে আসলে নিউজ পড়ার বাইরে আর কি কি শেখা দরকার? নিউজ পড়ার বাইরে অবশ্যই নিউজ সম্পর্কে সেন্স থাকতে হবে, কমন সেন্স থাকতে হবে, নিউজ সেন্স থাকতে হবে। আপনাকে কি করবেন কি করবেন না সেই সেন্সগুলো থাকতে হবে। মোট কথা ওই যে কমন সেন্সের মধ্যে যা যা আসে সেগুলোর সব কিছুই আপনার মধ্যে থাকতে হবে। প্রেজেন্টার হওয়া যতটা সহজ বা কঠিন, টিকে থাকাটা আসলে কতটুকু কঠিন? টিকে থাকাটা তো অবশ্যই কঠিন, কারণ হচ্ছে আপনার থেকে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসছে, চ্যালেঞ্জ, এবং প্রতিদিনই ভালো ভালো প্রেজেন্টার আসবে। তো আপনাকে আসলে প্রতিদিনই চিন্তা করতে হবে। যেমন আমি এখনও চিন্তা করি খেলার বুলেটিনটা পড়ার আগে আমি এই নামটা কিভাবে পড়বো। কিছুদিন আগে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, আপনি নিজেও ফেসবুকে একটা পোস্ট করেছিলেন এবং আমি নামটা মুখস্থ করে গিয়েছিলাম। ওই দিন রাত্রে আমার নিউজেও পড়েছিল। তো এখনো আমরা এটা চেষ্টা করি, এখনো চিন্তা করি যে কিভাবে আসলে নিজেকে পরিবর্তন করা যায়, পরিবর্ধন করা যায়। তো আসলে প্রেজেন্টারদেরকে তো এটা প্রতিনিয়তই যাত্রার মধ্যে থাকতে হবে, এবং এটা আমাদের জন্য প্রতিদিনের একটা পরীক্ষা, একটা চ্যালেঞ্জ। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। সবসময় প্রেজেন্টারদের বলা হয় যদি সিনেমায় নায়িকার অফার পেতেন তাহলে রাজি হতেন কিনা। একটু ভিন্ন টাইপের প্রশ্নটা করি, যদি খলনায়িকার চরিত্রের আপনারা অফার পান তাহলে সেই চরিত্রে আপনারা অভিনয় করবেন কিনা? আমি রাজি হব, হ্যাঁ, খলনায়িকা করব, কিন্তু নায়িকা হব না। না, কিন্তু একটা এখন খলনায়িকার মতো হাসি দেন। বলেন হবে? হবে। আশা করি প্রোডিউসার যারা অনুষ্ঠানটা দেখছেন তারা হয়তোবা আপনাদেরকে অফার দেবে, মানে আসলে খলনায়িকার অফার দিবে। হ্যাঁ, দিতেই পারে। কিন্তু আমরা একটু আগে যে আলোচনাগুলো করছিলাম যে আপনারা খলনায়িকা হয়ে গেলে হয়তো বা সংবাদ উপস্থাপক হিসেবে আপনাদের আর পাবো না। আমি চাই না যে আপনারা খলনায়িকা হন, আপনারা উপস্থাপক হিসেবেই থাকেন। না, আমি সংবাদ উপস্থাপক হিসেবেই থাকতে চাই যতদিন আছি স্ক্রিনে, এর বাইরে কোথাও যাওয়ার আমার ইচ্ছা নাই। আমিও তাই। সবশেষ প্রশ্ন, বাংলাদেশে অনেক জনপ্রিয় আইকনিক সংবাদ উপস্থাপক আছেন, নারী এবং পুরুষ, সেই শুরু থেকে বেসরকারি হোক বা বিটিভি থেকে হোক, আমরা কয়েকজনকে আইকন হিসেবে জানি প্রথম প্রজন্মের। আমরা প্রথম প্রজন্ম প্লাস বর্তমান প্রজন্ম তো অনেকেই নিউজ পড়ছেন, অনেক ভালো করছেন। 5 জন পুরুষ এবং 5 জন নারী পছন্দের প্রেজেন্টার কারা? আপনাদের দুজনের থেকে জানতে চাই। আমি কারো নাম বলতে চাই না, 5 জন করে, আমি একজন বলি নাই, আমি 5 জন এই জন্য দিয়েছি। আমার অনেক পছন্দ, কিন্তু আমি কারো নাম বলবো না। আমি আসলে নাম বলতে চাচ্ছি না, কারণ আসলে অনেক সবাই মোটামুটি অনেকের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। আমি এটাই বলতে যাচ্ছি, যোগাযোগের বাইরেও অনেকে আমাদের পছন্দ। ডিপ্লোম্যাটিক উত্তর দিন। হ্যাঁ, না, এইটাই ডিপ্লোম্যাটিক। আসলে অনেক প্রতিযোগিতা প্রেজেন্টার আমার শিক্ষকও আসলে, তো আমি আসলে ওভাবে করে কারো নাম বলতে। আবার অনেক জনপ্রিয় প্রেজেন্টার, অনেক পুরনো প্রেজেন্টার, তাদের প্রেজেন্টেশন আমার ভালো লাগে না।
সো ওইভাবে বলে আমি আসলে কাউকে মানে আমি চাই না আসলে কাউকে বলতে। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনেই ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন। ফারজানা তানি এবং নাদিরা আশরাফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আচ্ছা জন্য। আমরা তো আমি একটু জাস্ট 1 মিনিট আপনার কাছে শুনতে চাই, আপনি একটু বলেন আপনার জার্নি এবং আপনার শুরু। সে তো অনেক সময় পার হয়ে যাবে। আমি শুরু করি, আমিও আবৃত্তি সংগঠন থেকে আসা। প্রথমে আমি বিটিভিতে কাজ শুরু করি 2011 সাল থেকে। সেখানে আমি প্রথমে আমার টিভি নাটক দিয়ে শুরু, বিটিভির নাটক দিয়ে। আমি বিটিভিতে 12টা নাটকে অভিনয় করেছি, পাশাপাশি আবৃত্তি করেছি, মঞ্চে অভিনয় করেছি। আর এটা দিয়েই শুরু। এরপরে হচ্ছে আমি প্রথম নিউজ পড়া শুরু করি চ্যানেল 9-এ, এবং চ্যানেল 9-এর উদ্বোধনী প্রেজেন্টার আমি ছিলাম। তারপরে 2016 সাল থেকে আমি চ্যানেল 24-এর সাথে আছি। আর পাশাপাশি এনবিএ আমরা আলোচনা করেছি, আপনারা জানেন আমি এনবিএতেও কাজ করি, দীর্ঘদিন ধরে এনবিএর সাথে আছি, একদম সেই আমার শুরু থেকেই 14 সাল থেকে। এবং এনবিএর সবচেয়ে দক্ষ কর্মী আমার কাছে মনে হয়, এবং সবখানে যাকে সব সময় পাওয়া যায়। এই তো এখন চ্যানেল 24-এ আছি, 10 বছর হয়ে গেল। এবং আপনার জন্য শুভকামনা, সবসময় আমাদের সাথে এভাবে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে একটা ভালো এনবিএ করতে পারবো এবং পরিবেশটাও ভালো থাকবে, সবাই সবার পাশে দাঁড়াতে পারবে। নিশ্চয়ই সেরকম শুভকামনা সবার জন্য থাকবে। আবারও ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।